জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি চন্দন সেনগুপ্ত এবং আমার সঙ্গে রয়েছেন শ্যাম পাল। আপনারা ক্যাপশনটা দেখছেন যে তৃণমূলের অ্যাসিড টেস্ট নন্দীগ্রামে। এখন কেন এই প্রশ্নটা আমি তুলছি, যখন সব জায়গাতে একটা মোটামুটি ধারণা তৈরি হয়েছে যে নন্দীগ্রামে তৃণমূল তো ইতিমধ্যেই বিজেপির কাছে, মানে শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছেন। তো নতুন করে তৃণমূলের হারানোর কি আছে? যেটা নন্দীগ্রামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে নন্দীগ্রামের যে জনসংখ্যার বিন্যাস, সেই জনসংখ্যার বিন্যাসে মুসলিম জনসংখ্যা প্রায় 25 থেকে 34%। এখন এই প্রায় 25 থেকে 34% কেন বলছি? 34%ই একেবারে জোর দিয়ে বলা যেত, যদি না এসআইআর এর ক্ষেত্রে অভিযোগ উঠত যে বেছে বেছে ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ, যারা মানে মূলত তৃণমূল কংগ্রেসকে বিগত 15 বছর ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন নির্বাচনে একচ্ছত্রভাবে জয়ী হওয়ার জন্য সমর্থন জুগিয়ে এসছেন, সেই সম্প্রদায়ের মানুষের ভোট কাটা না যেত। 2025 সালে যে ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, সেই ভোটার তালিকাতে যে গোটা মানে 25 সালের ভোটার তালিকা, মানে ডিসেম্বর মাসে যে ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, অর্থাৎ এসআইআর এর প্রাথমিক পর্যায় হয়ে যাওয়ার পরে যে ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, সেখানে নন্দীগ্রামে বাদ পড়েছিল 10,604 জন ভোটারের নাম, যার মধ্যে 66.7% ছিলেন অমুসলিম এবং 33.3% ছিলেন মুসলিম। সাপ্লিমেন্টারি তালিকায় মোট 2,826 জন ভোটারের নাম বাদ যায় এবং তার মধ্যে মুসলিম সম্প্রদায়ের ভোটার 2,700 জন। শতাংশের হিসেবে প্রায় 95.5%। এই যে মুসলিমদের ভোট একটা বড় অংশে কেটে যাওয়া, বা ধরুন মুসলিম ভোটারদের সংখ্যা একটু কমে আসা, এর যে রিফ্লেকশন, সেই রিফ্লেকশনটা কিন্তু যে নির্বাচনে, অর্থাৎ 26-এর যে নির্বাচনে শুভেন্দু অধিকারী 50.37% ভোট পেয়ে তৃণমূলের পবিত্র করকে পরাস্ত করেছেন, সেই ভোটেই পাওয়া গেছিল। কারণ সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের ভোট কমে গেছে, সেখানে 1 মানে ধরুন 2% বেশি। আবার বিজেপির ভোট পক্ষান্তরে বেড়েছে খানিক। এখানে সিপিআই লড়াই করেছিল, সিপিআই কে এখানে কিন্তু একেবারে খুঁজেই পাওয়া যায়নি বামপন্থী প্রার্থী হিসেবে, বামফ্রন্টের প্রার্থী হিসেবে। যেখানে শুভেন্দু অধিকারী পাচ্ছেন, নন্দীগ্রামের হিসেব করছি, 1,27,301 ভোট। তৃণমূল কংগ্রেসের পবিত্র কর, তিনি পাচ্ছেন 1,17,636 ভোট। সেখানে সিপিআই এর শান্তিগিরি পাচ্ছেন মাত্র 2,997 ভোট। সুতরাং আশা করা যায় এই সংসদীয় গণতন্ত্রে যে নন্দীগ্রাম আসনটি যখন শুভেন্দু অধিকারী ছেড়ে দিয়েছেন, যে উপনির্বাচন হতে চলেছে নন্দীগ্রামে, সেই উপনির্বাচনে বিজেপির প্রধান প্রতিপক্ষ হিসেবে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। কিন্তু মজাটা অন্য জায়গায়, মানে আমাদের এই আলোচনাই করতে হতো না যদি তৃণমূল কংগ্রেস এভাবে আত্মসমর্পণ না করত। এখন কিরকম ভাবে আত্মসমর্পণ, কেন আমি আত্মসমর্পণ কথাটা বলছি, এ কথাটা আপনারাও নিজেরাও দেখছেন, নিজেরাও জানছেন। এখনো পর্যন্ত
রাজ্যের 7টি পৌরসভার 115 জন কাউন্সিলর, যার মধ্যে চেয়ারম্যান রয়েছেন, তারা পদত্যাগ করেছেন। দলত্যাগ করবেন কিনা সেটা ভবিষ্যৎ বলবে। এবং সবচাইতে শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের, যেটাকে বলা হতো উত্তর 24 পরগনা, এবং তার মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চল। এই ব্যারাকপুর শিল্পাঞ্চল, এখানে তৃণমূলের ধস সবচাইতে প্রকট। একেবারে কাচরাপাড়া থেকে যদি শুরু করেন বড়নগর পর্যন্ত, তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটি পৌরসভার কার্যত এক হাল। হতে পারে বানিয়াটির কাউন্সিলররা, কামারহাটির কাউন্সিলরেরা, বড়নগরের কাউন্সিলরেরা, অথবা উত্তর দমদমের কাউন্সিলরেরা, দমদমের কাউন্সিলরেরা হয়তো এখনো পর্যন্ত পদত্যাগ করেননি, কিন্তু সক্রিয়ভাবে তাদের রাজনীতিতে উপস্থিতি এখন ডুমুরের ফুল হয়ে গেছে। ডুমুরের ফুল এই কারণে বলছি, পৌরসভায় তাদের অনুপস্থিতি, এলাকায় তাদের অনুপস্থিতি চোখে পড়ার মতন, মানে খুব বিসদৃশ্য ভাবে চোখে পড়ার মতন। এবং যদি তার আগে ব্যারাকপুর থেকে শুরু করেন এবং কাচরাপাড়া পর্যন্ত যান, তাহলে দেখবেন তৃণমূল ছত্রখান হয়ে গেছে। ইতিমধ্যেই সেখানকার অধিকাংশ পৌরসভার কাউন্সিলরেরা পদত্যাগ করেছে। এটা আমি জানি, সে কারণে আমি আপনাদেরকে বলতে পারলাম। একই চিত্র গ্রাম বাংলার থেকে আমাদের কাছে উঠে আসছে, যে বিভিন্ন পঞ্চায়েত সদস্যরা তারা সেখানে পদত্যাগ করছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে যাচ্ছেন না, কিন্তু পদত্যাগ করছেন। দলটা ছন্ন ছাড়া হয়ে গেল। এবার 4 তারিখে আপনার সরকার বদল ঘটলো, অর্থাৎ জনগণের যে রায়, সেই রায়ে বিজেপি এখানে এই রাজ্যে ক্ষমতায় এলো। এবং 4 তারিখের পর থেকে ঠিক আজকের দিন যদি আমি ধরে নিই, অর্থাৎ আজকে 25 তারিখ, 21 দিন, এই 21 দিনের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে, আমরা যেটাকে দেখতে পাচ্ছি, যেটাকে জানতে পাচ্ছি, প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, এটা এ রাজ্যের ক্ষেত্রে অভূতপূর্ব। কেন অভূতপূর্ব বলছি? যে 1977 সালে এ রাজ্যে একটা অভূতপূর্ব নির্বাচন হয়েছিল, যেখানে প্রথম বাম ফ্রন্ট, তার আগে যুক্ত ফ্রন্ট দুবার ক্ষমতায় এসেছিল, সেটা বাদ দিন, প্রথম বাম ফ্রন্ট সরকার গঠন হলো, কংগ্রেস পর্যুদস্ত হলো। কিন্তু কংগ্রেস হেরে গেলেও লড়াইয়ের ময়দান ছেড়ে কখনো পালিয়ে যায়নি, যার ফলাফলেই কিন্তু 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস, মানে আপনার 94 সালে আপনার, যদি আপনার 28 বছরের দল বললে 94 সাল হয়, যদিও তিনি তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, কিন্তু কংগ্রেস ছিল বলেই তৃণমূল কংগ্রেসটা গঠন হতে পেরেছিল। বামেরা যখন 235 2006 সালে, তখনও কিন্তু এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বলুন, বা বিভিন্ন সভাপতি, প্রদেশ সভাপতি, সে অধীর রঞ্জন চৌধুরী হতে পারেন, বা অন্য কেউ, তাদের নেতৃত্বে জাতীয় কংগ্রেস বলুন, ছোট্ট করে হলেও কোথাও কোথাও কোনো কোনো পকেটে বিজেপি বলুন, তারা কিন্তু তাদের যে কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম শূন্য করে কোথাও পালিয়ে যায়নি। 11 সালের পরে কি কংগ্রেসি যারা মানুষজন ছিলেন, তারা খুব মানে রাজকীয় আনন্দে ছিলেন? না। 11 সালের পরেও, পালা বদলের পরেও কিছু গন্ডগোল হয়েছিল। 2011 সালের পরে, যেটা আমাদের সবচেয়ে বেশি মনে থাকার কথা, বিশেষ করে আমাদের যারা এই মুহূর্তের বেশিরভাগ সংখ্যক মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, 2011 সালের পর কি তৃণমূল কংগ্রেস জয়লাভ করার পরে সিপিএম কে আপনার ফুল বাতাসা দিয়ে আপ্যায়ন করেছিল? না।
গ্রামে গঞ্জে শহরে মফস্বলে তৃণমূল কংগ্রেস আক্রমণ শানিয়েছিল বামফ্রন্ট কর্মী সমর্থকদের উপরে। তার ইতিহাস আমরা জানি। তার আগে 1977 সালে প্রায় একই ঘটনা ঘটেছিল, যার পুনরাবৃত্তি 2026 সালে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু বড় কোনো দাঙ্গা, বড় কোনো খুন, জখম, রাহাজানি, পার্টি অফিস দখল, এটা আপনার 2011 সালে যেমন ভাবে আমরা দেখেছিলাম, 2026 সালে এসেও দেখছি আবার কিছু কিছু জায়গায় দেখছি পার্টি অফিস ফিরিয়েও দেওয়া হচ্ছে। অর্থাৎ রাজনৈতিক বাতাবরণ 2011 সালে যা ছিল 2026 সালে তার থেকে ব্যতিক্রম কিছু হয়। ব্যতিক্রম যেটা হয়েছে যে 2011 সালে সিপিআইএম মার খেয়েছে, বামফ্রন্ট কর্মীরা মার খেয়েছেন, তারা এলাকা ছাড়া হয়েছেন, কিন্তু দল ছাড়েন। আমার খুব স্পষ্টত মনে আছে 2011 সালের পরেও এ রাজ্যে বিভিন্ন পৌরসভায় বামফ্রন্ট ক্ষমতায় আসীন ছিল, এবং যেদিন নির্বাচনের ফলাফল ঘোষণা হয় বুদ্ধদেব ভট্টাচার্য তার পদত্যাগপত্র পেশ করেন রাজ্যপালের কাছে, সেদিনও আমরা দেখেছি বিভিন্ন পৌরসভাতে বামফ্রন্টের চেয়ারম্যানেরা, পৌর প্রধানেরা তারা কিন্তু হাজির থেকেছেন, এবং 2013 সালে নির্বাচনে, অর্থাৎ 2011 সালের পরাজয়ের দিন থেকে শুরু করে 2013 সালে পৌরসভা নির্বাচনের দিন পর্যন্ত তারা কিন্তু কেউ তাদের আসন ছেড়ে চলে যাননি, কেউ তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দেননি, কেউ অন্য দলে নাম লিখিয়েছিলেন হয়তোবা, এর বাইরে কিছু হয়নি। অর্থাৎ লড়াইটা জারি ছিল, রাজনৈতিক লড়াইটা জারি ছিল। প্রতিবন্ধকতা এসছিল, হ্যাঁ এসছিল। বামফ্রন্ট, পৌর বোর্ড, তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার, সংঘাত তৈরি হয়েছিল। কোথাও কোথাও সেই সংঘাত উতরেও গেছিল, কোথাও কোথাও সেই সংঘাত 2013 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সেই কাজকর্মগুলো আবার গতি পেয়েছিল, এই তো। কিন্তু আমরা কি দেখছি, যে তৃণমূল কংগ্রেস যেদিন হেরে গেল 4 তারিখ, 5 তারিখ থেকে পৌরসভাগুলো কার্যত খা খা করছে। আর তৃণমূল কংগ্রেস, আমি রোজ বলি, বলতে ভালো লাগে না, তৃণমূল কংগ্রেসে কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে কোনো সংগঠন গড়ে উঠতে দেননি। তিনি মাথার উপর বিধায়ককে রেখে কাউন্সিলর ভিত্তিক একটা দল তৈরি করেছেন, এবং এই যে ঘটনা, যে বিধায়ক এবং কাউন্সিলর এরাই দল পরিচালনা করবে, দলকে এগিয়ে নিয়ে যাবে, দলের কর্মসূচি পালন করবে, এবং সরকারি যে কর্মসূচি সেগুলোও পালন করবে। অর্থাৎ দল এবং সরকার একাকার হয়ে গেছে, যার ফলে যখন দুর্নীতির প্রশ্ন চলে আসলো, তখন একজন সরকারি স্তরের জনপ্রতিনিধির যে দুর্নীতি আর একজন তৃণমূল কংগ্রেসের নেতার যে দুর্নীতি, সেটা সমার্থক হয়ে দাঁড়ালো। কারণ আমরা যখন বিভিন্ন তৃণমূল নেতার দুর্নীতির কথা আমাদের সামনে উঠে আসছে, মানুষ মুখ ফুটে বলছেন, তারা গ্রেপ্তার হচ্ছেন, এই ঘটনাগুলো যখন আমাদের সামনে উঠে আসছে, তখন আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পদাধিকারী, কেউ পৌরসভার সদস্য, কেউ বিধানসভার সদস্য, কেউ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের একেবারে শীর্ষ নেতা। এই যে দল এবং সরকারকে বিভাজন না করে, দলীয় কোনো সংগঠন তৈরি না করে, শুধুমাত্র সরকার এবং সরকারকে কেন্দ্র করে পৌরসভা এবং পঞ্চায়েতগুলোকে দখলে রেখে সেই পঞ্চায়েত এবং পৌরসভার যারা সদস্য বা প্রতিনিধি, তাদের দিয়ে দল পরিচালনা করার যে কি কুফল হতে পারে, সেটা আজকে মমতা ব্যানার্জি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। অনেকে বলছেন যে ফলতায় যদি তৃণমূল কংগ্রেসকে লড়তে দেওয়া হতো, আরে লড়তে দেয়নি কে? লড়তে দেয়নি কে? ফলতায় তো নির্বাচনের দিন 29 তারিখ নির্বাচন হচ্ছিলই, কিন্তু ওই জাহাঙ্গীর
তার যে দাপট এবং সেই দাপট যে প্রমাণ সহ মানুষের সামনে উঠে এলো, যার ফলেই কিন্তু নির্বাচন কমিশন সেখানে দ্বিতীয়বার নির্বাচন করতে বাধ্য হলেন। এখন যদি তৃণমূল কংগ্রেসের অভিযোগকে আমরা মেনে নেই যে ফলতায় কার্যত কেন্দ্রীয় শাসন জারি করে পরবর্তী সময় উপনির্বাচন হয়েছে এবং ফলতায় নির্বাচনের দিন কোনো উন্নতা হয়নি, তাহলেও বলতে হয় যে ফলতার 88% বেশি মানুষ দ্বিতীয়বার গিয়ে ভোটে লাইনে দাঁড়িয়েছেন, তারা ভোট দিয়েছেন। এই 88% মানুষ, তাদেরকে তো বা তাদের রায়কে তো অশ্রদ্ধা করা যায় না, তাদের রায়কে তো ছুঁড়ে ফেলে দেওয়া যায় না। কিন্তু ফলতা একটা জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল, আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল যে এতদিন এ রাজ্যে শুধুমাত্র একটি সম্প্রদায়ের ভোট বাধা ছিল শাসক দলের পক্ষে, সেটা কখনো বামফ্রন্টের পক্ষে, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের পক্ষে। কিন্তু ফলতার ভোটে আমরা বা 2026-এর ভোটে, বিশেষ করে ফলতা যখন এককভাবে নির্বাচন হলো এবং একটা মাত্র আসনের হিসেব আমরা করতে বসলাম, তখন আমাদের কাছে অনেক সহজ হলো হিসেবটা করতে যে এ রাজ্যে এখন কার্যত দ্বিমেরুকরণ হয়ে গেছে। দ্বিমেরুকরণ মানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বিজেপি না, বিজেপি সিপিআইএম তাও না, আসলে হিন্দু ভোট এবং মুসলিম ভোট একদম সরাসরি ভাগ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের হিসেব ছিল এই সমস্ত ফলতার মতন আসনগুলোতে, যেখানে ধরুন 30% মতন ভোট আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে রয়েছে, সেই 30% মানুষের ভোট একেবারে কনফার্ম তৃণমূল কংগ্রেসের বাক্সে পৌঁছতো। তাহলে পরে কি হতো? তাহলে আর সামান্য অংশের মানুষ, অর্থাৎ যে হিন্দু ভোটার, সেই হিন্দু ভোটারদের 1/3 ভোট, অর্থাৎ যদি হিন্দু ভোটার 100 জন হয়, তার 1/3 মানে 33 জনের ভোট যদি তৃণমূল কংগ্রেস পেয়ে যেত, তাহলেই সেখানে তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত হতো। কিন্তু ফলতায় এসে দেখলাম আমরা যে হিন্দু ভোটের যে বৃহৎ অংশ, সেই বৃহৎ অংশটা দখল করেছে বিজেপি, এবং যেটা এই মুহূর্তে সারা রাজ্যে সত্যি। এবং যখন মূল ভোট হচ্ছে আপনার দু পর্বে, তখন এই মুসলিম ভোটটা মুসলিম ভোটে একাধিপত্য দেখালো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তো আসন কম নয়, এখনো পর্যন্ত 80। এবং যদি হিসেব করে দেখেন, এই 80টা যে আসন, তার অধিকাংশটাই মুসলিম অধ্যুষিত অঞ্চলের, বেশিরভাগটা মুসলিম অধ্যুষিত বা মুসলিম ভোটারদের দ্বারা প্রভাবিত অঞ্চল। সেই অঞ্চলের আসনগুলোতেই তৃণমূল কংগ্রেসের ফলাফল ভালো হয়েছে। কিন্তু ফলতা এসে দেখলাম, যখন তৃণমূল কংগ্রেসের এই ভগ্ন দশা, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক উপেক্ষা করতে বাধছে না সদ্য নির্বাচিত এমএলএদের, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাহাঙ্গীর যখন একেবারে নির্বাচনের মুখে দাঁড়িয়ে 48 ঘন্টা আগে সাংবাদিক সম্মেলন করে বলে দিল যে আমি আর নির্বাচনে নেই, ভোটে নেই। ভোটে থাকলে কি হতো আমরা জানি না, ভোটে থাকলে ফলাফল বদলাতো কিনা আমরা জানি না। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ফলতায় তৃণমূল কংগ্রেস 4র্থ স্থানে চলে গেল। এটাই কি পশ্চিমবঙ্গের ভবিষ্যতের রাজনীতি? অর্থাৎ ভবিষ্যৎ যে ভোট তো 2026 সালে পশ্চিমবঙ্গের শেষবারের মতন হয়নি।
সামনের বছরই রয়েছে পৌরসভা নির্বাচন, তারপরের বছর রয়েছে লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচন, তারপরে একটা বছর বাদ দিলে আবার আপনার চলে আসবে 31 সাল এবং আবার বিধানসভা নির্বাচন। তো ফলতার নির্বাচনের ফলাফলকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে ফলতার মানুষ এবং ফলতার যারা সংখ্যালঘু মানুষ তারা কিন্তু বেছে নিয়েছে, অল্টারনেটিভ হিসেবে ইতিমধ্যেই বেছে নিয়েছে ওই সংখ্যালঘু মানুষদের মধ্যে বেশিরভাগ মানুষ তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে পরিত্যাগ করে অল্টারনেটিভ হিসেবে প্রথম পছন্দের তালিকায় রেখেছে সিপিআইএম কে, অর্থাৎ বামপন্থীদের। এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত, যে এই ইঙ্গিত যদি চলতেই থাকে, অর্থাৎ এই ধারা যদি বজায় থাকে আগামী দিনের নির্বাচনগুলোতে, তাহলে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস এই রাজ্যে অপাঙ্ক্তেয় বা অপ্রাসঙ্গিক একটি দলে পরিণত হবে। কারণ যে বাইনারিটা বিজেপি দীর্ঘদিন ধরে করে আসবার চেষ্টা চালিয়েছিল এ রাজ্যে, 2026 সালে এসে তারা সেটা সফলভাবে করতে সক্ষম হয়েছে, অর্থাৎ হিন্দু ভোট এবং মুসলিম ভোটকে সরাসরি ভাগ করতে পেরেছে। হিন্দু ভোটের সিংহভাগ তারা দখল করেছে এবং মুসলিম ভোট যেটা তৃণমূল কংগ্রেসের আশ্রয় ছিল, সেই তৃণমূল কংগ্রেসের আশ্রয় কার্যত এখন সিপিআইএম এবং কিছু অংশে, যদি সারা রাজ্যের কথা বলেন তাহলে আমরা দেখব যে মানে মুসলিম ভোট কোথায় সবচাইতে বেশি। মুসলিম ভোট বেশি আপনার উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। এই জেলাগুলোতেই তৃণমূল কংগ্রেস একাধিপত্য, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের একাধিপত্য ছিল। এই জায়গাগুলোতে যদি মুসলিম ভোটাররা তাদের পছন্দ হিসেবে বামপন্থীদেরকে আবার বেছে নেয়, তাহলে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কিছু নেই। কারণ হিন্দু ভোটাররা মনস্থির করে নিয়েছেন যে বিজেপির যে প্রচার সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে, অর্থাৎ হিন্দুস্তান, তৃণমূল কংগ্রেস বিজেপির যে স্লোগান মার্জনা করবেন সেটাকে তারা শিরোধার্য করেছেন। তারা মনে করেছেন যে এই রাজ্যকে রক্ষা করতে পারে, তাদেরকে অর্থাৎ সংখ্যাগুরু মানুষদের রক্ষা করতে পারে বিজেপি, তাই তারা বিজেপির পক্ষে ভোট দিয়েছেন। সাধারণ মানুষের অধিকার আছে নিজের মতামতকে প্রকাশ করার, তারা সেটাই করেছেন, সেটাকে অশ্রদ্ধা করবার কোনো জায়গা নেই। কিন্তু যখন ভোটের হিসেব হয় তখন এই সংখ্যাগুরু মানুষ এবং সংখ্যালঘু মানুষ, এই দুটো মানুষের ভোট যোগ করেই ফলাফল নির্ধারিত হয়। এই দুটো মানে ভোটকে যোগ করেই ফলাফল নির্ধারিত হয়। যদিও 1 লক্ষেরও বেশি ভোটে এখানে ফলতায় বিজেপি জিতেছে, ঠিক আপনি পিছিয়ে যান মানে 2 বছর, 1 লক্ষেরও বেশি ভোটে এই ফলতা বিধানসভা আসনে কে জিতেছিল? অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছিল। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটার পেছনে কোনো ম্যাজিক ছিল না, ম্যাজিক ছিল তৃণমূল কংগ্রেসের গোটা ব্যবস্থাটাই। অর্থাৎ যে ম্যাজিকটা আজকে বিজেপি দেখাচ্ছে, অর্থাৎ হিন্দু ভোট সম্পূর্ণভাবে দখল করে নেওয়া, তাতে 30% যে মুসলিম ভোট, সেই মুসলিম ভোট ভাগ হচ্ছে, কিছু শতাংশ পাচ্ছেন, অবশ্যই পেয়েছেন আপনার তৃণমূল কংগ্রেস, 7,000 ভোট তিনি পেয়েছেন সে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও, যেখানে তিনি সরকারিভাবে ভোটেই লড়েননি। আপনার সিপিআইএম এর শম্ভুনাথ, তিনি 40,645 ভোট পেয়েছেন, অর্থাৎ তিনি মুসলিম ভোটের একটা বড় অংশ পেয়েছেন, হিন্দু ভোটের সামান্য অংশ পেয়েছেন। কংগ্রেস 3য় স্থানে উঠে এসছে, তারা পেয়েছেন 10,000-এর কিছু বেশি ভোট।
অর্থাৎ মুসলিম ভোটের একটা ছোট্ট অংশ এবং হিন্দু ভোটের কিছু কিছু ভোট তারা পেয়েছে। আর চতুর্থ স্থানে নেমে আসা তৃণমূল কংগ্রেস পেয়েছেন 7,783টি ভোট। অর্থাৎ এই যে 7,783 জন মানুষ, তারা এই দুর্যোগের মধ্যে দাঁড়িয়ে, এই ভাঙনের মধ্যে দাঁড়িয়েও তৃণমূল কংগ্রেসকেই সমর্থন জানিয়েছেন। তাদেরকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বোচ্চ, তাদের দলীয় সম্মানের সর্বোচ্চ সম্মানটা তাদের দেওয়া উচিত। কারণ এই ভাঙনের মুখে দাঁড়িয়েও কিন্তু তারাই তৃণমূল কংগ্রেসকে একটা দিশা দেখাচ্ছে। এবং এই যদি দিশাটা আমাদের এই হিসেবটা ধরে আমরা যদি লাভ দেই নন্দীগ্রামের দিকে, তাহলে নন্দীগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে নন্দীগ্রামে আমরা ধরে নিচ্ছি যে নন্দীগ্রামের মুসলিম ভোট 25 থেকে 34% বলা হচ্ছে। আমরা তার মাঝামাঝি জায়গায় যাচ্ছি, আমরা 30% ধরছি। তাহলে এই যে নন্দীগ্রামের যদি আমরা আপনার ভোটের হিসেবটা করি, যে 26-এর নির্বাচনে শুভেন্দু অধিকারী পেয়েছিলেন 50.37% ভোট, সামান্য তার ভোট বেড়েছে এখানে। তৃণমূল কংগ্রেসের পবিত্র কর তিনি পেয়েছিলেন 1,17,636টি ভোট, অর্থাৎ 46.55% ভোট। এবং আমি যেটা আগেই বলছি, শান্তিগিরি, সেখানে তিনি সিপিআই এর প্রার্থী, তাকে অপাঙ্ক্তেও বলা যায়, অর্থাৎ তিনি পেয়েছিলেন মাত্র 2,997টি ভোট, শতাংশ হিসেবে 1.19। এখন দেখার যে আগামী নির্বাচনে, অর্থাৎ যে ভোট হতে চলেছে, অবশ্যম্ভাবীভাবে হতে চলেছে, কারণ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন থেকে পদত্যাগ করেছেন, ভবানীপুর আসন থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, ভবানীপুর আসন থেকে তিনি নির্বাচিত বর্তমান মুখ্যমন্ত্রী। সেই আসনে বিজেপির জয় নিশ্চিত। এ নিয়ে কোনো কেউ, কোনো পাগলেও প্রলাপ বকবে না যে নন্দীগ্রামে বিজেপি পরাস্ত হতে পারে। কিন্তু আমাদের মতন যারা আমরা রাজনীতি নিয়ে একটু পড়াশুনো করার চেষ্টা করি, বা যারা আমার মতন আরো অনেকে করেন, তাদের একটার দিকে নজর থাকবে যে ভবিষ্যৎ বাংলা কোন দিকে যেতে চলেছে। অর্থাৎ সেখানে এই পবিত্র কর যদি আবারও দাঁড়ান, বা অন্য কোনো প্রার্থী দাঁড়ান, বা আদৌ কোনো তৃণমূল কোনো প্রার্থী দেয়, তিনি কি তার 46.55% ভোট ধরে রাখতে পারবেন? অর্থাৎ আমি ধরে নিচ্ছি 30% মুসলিম ভোট রয়েছে। এই ফলাফল পরিষ্কার বলছে যে এই যে মুসলিম ভোটের 30%, তার মধ্যে 29% বা 29-এর বেশি শতাংশ ভোট একেবারে সরাসরি পবিত্র করের দিকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছিল। কিন্তু আগামী যে উপনির্বাচন হতে চলেছে নন্দীগ্রামে, আমাদের সবার চোখ থাকবে ওই দিকে, যে এই মুসলিম ভোট, অর্থাৎ সংখ্যালঘুদের ভোট, যেটা তৃণমূল কংগ্রেস কার্যত একচেটিয়া অধিকার করে রেখেছিল, সেই ভোটটা কার দিকে যায়। এই ভোটটা যার দিকে যাবে সেই কিন্তু দ্বিতীয় স্থানে উঠে আসবে। কারণ মাথায় রাখতে হবে যে হিন্দু ভোটার গোটাটাই বিজেপি যে কিনে নিয়েছে, বা টোটালটাই যে বিজেপির পক্ষে চলে গেছে, এটা যারা ভাবছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ পবিত্র করের পাওয়া 1,17,636টি ভোট শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট নয়, এর মধ্যে হিন্দু মানুষরাও রয়েছে। এখন দেখার যে হিন্দু মানুষরা তারাও আর তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখছেন বা রাখতে পারছেন কিনা। কারণ তৃণমূল কংগ্রেস আজকে তাদের অস্তিত্ব, ধরুন যদি আর 1 মাস পরে নির্বাচন হয়, আজকে মাত্র 24 দিন হয়েছে ফলাফল প্রকাশের, তাতেই তৃণমূল কংগ্রেসের দলের যে পরিস্থিতি, তাতে যদি আরো 1 মাস 1.5 মাস বা 2 মাস পরে যদি উপনির্বাচন হয়, তখন তৃণমূল কংগ্রেস কোন পরিস্থিতিতে থাকবে, নন্দীগ্রামে আদৌ প্রার্থী দিতে পারবে কিনা, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ হচ্ছে
যে যেভাবে তৃণমূল কংগ্রেসের ভেতরে তৃণমূল কংগ্রেসের নেতারা, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা, এমনকি বলতে কোনো বাধা নেই, তৃণমূল কংগ্রেসের সদ্য নির্বাচিত বিধায়কেরা যেভাবে দলের প্রতি অনাস্থা প্রকাশ করছেন, কুণাল ঘোষের মতন নেতাদের রোজ সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে যে না, যা বলা হচ্ছে সেগুলো ঠিক নয়, ও যা বলেছে সেটা ওর ব্যক্তিগত বক্তব্য, অমুকে যা বলেছে সেটাও তার ব্যক্তিগত বক্তব্য, বলতে হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার যাকে বলা হয় নিজস্ব ফেসবুক থেকে লাইভ করে বলতে হতো না যে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা সামনের দিনগুলোতে একটা মানে বিরাট লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি না, বলতে হতো না। যদি তাই হতো তাহলে পরে এই হকার উচ্ছেদ নিয়ে যখন সিপিআইএম এর আন্দোলনে কার্যত কলকাতা এবং শহরতলি উত্তাল হয়ে উঠছে, তখন শুধুমাত্র মদন মিত্র, মালা রায়, নয়না বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ এরকম 4-5 এমএলএ বা এমপি, তাদের উপস্থিতিতে শিয়ালদায় ওই হাস্যকর প্রতিবাদ সভা আমাদের দেখতে হতো না। অর্থাৎ শুধুমাত্র ক্ষমতার লোভে মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা এতদিন ব্যবহার করেছেন, যে সমস্ত এই ক্ষমতা লোভীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, পঞ্চায়েতের সদস্য হয়েছেন, জেলা পরিষদের সদস্য হয়েছেন, তারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্দিন দেখে উল্টো পথে হাঁটা শুরু করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন, যেটা 11 সালে বামপন্থীরা করেনি, যেটা 21 সালেও বিজেপি কর্মীরা করেনি। 21 সালে প্রবল সম্ভাবনা জাগিয়েছিল বিজেপি যে রাজ্যে ক্ষমতার পরিবর্তন হতে পারে, কিন্তু সেটা তো হয়নি। 21 সালে তো আবার ক্ষমতায় ফিরে এসেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু সে সময় বামপন্থীরা শূন্য হয়ে গেল বিধানসভায়। বিজেপি 77টি আসন নিয়ে বিরোধী দল হল, এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের যে দল ভাঙাভাঙি, সেইখানে গিয়ে দাঁড়িয়ে 66তে পরিণত হলো বিজেপি। কিন্তু বিজেপি তো লড়াইয়ের ময়দান ছেড়ে পালায়নি, সিপিএম তো লড়াইয়ের ময়দান ছেড়ে পালায়নি। আজকে তারা 0 থেকে 1 হয়েছে। বিজেপি 77 থেকে 220টি আসন এখন তাদের কাছে, এই 200 মার্জনা করবেন, 208টি আসন, 208টি আসন তাদের হাতে। কিন্তু পালিয়ে গেলে আপনার ওটাকে কি বলবো আমি, যে আমি যদি জেতবার আগেই রণে ভঙ্গ দেই, তাহলে আপনি যত দিনের পুরনো দলই হন, আপনার যত ক্ষমতায় থেকে থাকুক, সেটা বিচার করে না মানুষ। মানুষ বিচার করে এই মুহূর্তে যে দল, সেই দলটি কতটা আপনার পাশে আছে, আপনার কথা বলছে। শুধুমাত্র প্রেস বিবৃতি দিয়ে কোনো রাজনৈতিক দল চলতে পারে না, আবার শুধুমাত্র দুর্নীতি করেও কোনো রাজনৈতিক দল চলতে পারে না। রাজনীতির মধ্যে দুর্নীতি আমাদের মতন দেশে একটা অংশ, এটাকে আমাদেরকে মানতেই হবে। কিন্তু এই দুর্নীতিটাই যদি প্রধান হয়ে দাঁড়ায় এবং রাজনীতিটা যদি গৌণ হয়ে দাঁড়ায়, তাহলে তার মানে সম্মিলিত ফলাফল, অর্থাৎ প্রধান অর্থাৎ দুর্নীতি আর গৌণ হচ্ছে রাজনীতি, তাহলে তৃণমূল কংগ্রেসের মতনই হাল হবে যে কোনো রাজনৈতিক দল, যেটা আজকে আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বড় গণমাধ্যমগুলোতে, সংবাদের চ্যানেলগুলোতে আপনারা দেখছেন যে তৃণমূল কংগ্রেসের বক্তারা, যারা তৃণমূল কংগ্রেসের পক্ষে বলতে আসেন, তারা আপ্রাণ বলবার চেষ্টা করছেন যে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আমরা আবার ঘুরে দাঁড়াবো। কিন্তু আপনার আমার পাড়ায় পাড়ায় যে অভিজ্ঞতা, যে তৃণমূল কংগ্রেস দলটা আছে কি না, সেটা এখন দূরবীন দিয়ে কার্যত আমাদের খুঁজতে হচ্ছে। অথচ কোথাও আমরা দেখিনি যে সদ্য নির্বাচিত
বিজেপি বিধায়ক তারা পৌরসভায় গিয়ে হুমকি দিচ্ছেন। বরং আমরা এটা দেখেছি যে তারা পৌরসভায় গেছেন, পৌরসভায় চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন, সমস্ত রকম সহযোগিতার কথা বলেছেন। আমরা জানি না সেটা শুধুমাত্র ক্যামেরার সামনে কিনা, ফোনে ফোনে অন্য কোনো কথা হয়েছে কিনা সেটা আমাদের জানা নেই। কিন্তু এই যে সংখ্যালঘু ভোটের ওপর, আসল কথায় চলে আসি, সংখ্যালঘু ভোটের ওপর নির্ভর করে তৃণমূল কংগ্রেস এতদিন যে রাজনীতি করে গেছে 2011 সালের পর থেকে, কারণ 2011 সালে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তারা চেয়েছিল, মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা চেয়েছিল সিপিআইএম এর বিরুদ্ধে তাদের রায় দিতে, তারা রায় দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস এই সংখ্যালঘু ভোট, সেই ভোটটিকে নিজের পকেটের করায়ত্ত করে, তা না হলে আপনার গত লোকসভা নির্বাচনে ওই গুজরাট থেকে উড়িয়ে আনা একজন ক্রিকেটার, সে অধীর চৌধুরীকে হারাতে পারতো না, যদি না হিন্দু এবং মুসলিম ভোটের একেবারে সরাসরি বিভাজন হয়ে যেত। এবং সেই বিভাজনই আজকে কার্যত বুমেরাং হয়ে তৃণমূলের বিপক্ষে চলে গেছে। এবং সেই বিষয়টিকেই আমাদের মাথায় রেখে তাকিয়ে থাকতে হবে নন্দীগ্রামের ফলাফলের দিকে। সেখানে যদি পুনরায় উপনির্বাচনেও তৃণমূল কংগ্রেস তাদের 1,17,636 ভোট, না হোক কমসে কম 1 লক্ষ ভোট ধরে রাখতে পারে, তাহলে বোঝা যাবে যে না, তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব বাংলায় থাকছে, বাংলায় বজায় থাকবে। ভবিষ্যতের নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস নিশ্চয়ই আবার লড়াই দেবে, ফিরে আসতে পারে। আর যদি না তা না হয়, তাহলে আমাদের বুঝতে হবে যে যে ইতিহাস তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর আগে ক্ষমতায় এসেছিলেন, 28 বছর আগে তৃণমূল কংগ্রেস দলটাকে গঠন করেছিলেন, সেই দলটার আর কোনো ভবিষ্যৎ নেই। সকলে খুব ভালো থাকবেন। আর যেটা বারংবার বলি, আমাদের কথার ভুল ত্রুটি যা কিছু থাকুক আপনারা সমালোচনা করুন, আপনারা আমাদেরকে আমাদের ভুল ধরিয়ে দিন, কারণ আমরা বিশ্বাস করি আমাদের থেকে আপনারা অনেক অনেক বেশি জানেন। আপনারা যদি আমাদের ভুল ধরিয়ে দেন, আমাদেরকে আরো বেশি তথ্য দেন, তাহলে আমরা সমৃদ্ধ হব এবং আগামী দিনে যে নিন্দুকের ডায়েরিগুলো হবে সেগুলো আরো ভালোভাবে আমরা করার চেষ্টা করতে পারবো। সকলে খুব ভালো থাকবেন। জয় হিন্দ।